হট টপিক বুঝতেই পারছো, ওই লাইভে ওঠে কান্না, সেটা নিয়েই কথা বলবো। তার আগে আমি তোমাদের বলেছিলাম না যে আমি 2 বছর ধরে টিনাকে নিয়ে কন্টেন্ট করছি, যা যা বলেছি সময় সুযোগ মতো প্রমাণ দেবো। আমার নিউজ ফিডে নাচতে নাচতে যেই পুরোনো ভিডিওগুলো আসছে আমি তোমাদের সামনে রিমিক্স অপশান, ইউটিউব প্রদত্ত অপশান দিয়ে, যেটা দিলে আমাকে কেউ স্ট্রাইক দিতে পারবে না বা কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে না, এইরকম একটা ব্যবস্থার জরিয়ে আমি তোমাদের প্রমাণগুলো তুলে দিচ্ছি। পুজোর বাজারের একটা ভিডিও এলো, বুঝতে পারছো, টিনাকে তাড়ানোর 1 বছর আগের ভিডিও বোধহয়। শাশুড়ির শাড়ি হয়েছে 2200 টাকা, শাশুড়ি বললে 2100 টাকা, ঠিক আছে। টিনা শ্বশুরের এই গত বছরের দেখলে তো একটা জামা হয়েছিল বলে কীরকম লোকে ভিডিও করেছিল, শাশুড়ির অন্তত 7-8টা শাড়ি আর শ্বশুরের একটা জামা। নিজের ছেলে কিন্তু আপুদের এত দয়া পাবার পরও একটার বেশি তার বাপকে জামা কিনে দেয়নি। তোমাদের নিশ্চয়ই মনে আছে রিসেন্ট ঘটনা, গত বছরের ব্যাপার। অ্যাডাপ্টেড দিদি ঢাকতে বসেছিল। এই ভিডিওটায় তোমরা দেখতে পাবে ওই লোকটা মানে ব্লগার ছেলে একটা জামা কিনে দেবার পর টিনা বলছিল যে না আমরা আবার তো যাবো কুল্লাতে, তখন আমি আমার শ্বশুরের জন্য আর একটা শার্ট কিনে আনবো, কারণ আমরা 2 দিন বেড়াতে যাবো, 2 দিনে আমার শ্বশুর 2টো জামা পরবে। শাশুড়িকে আর্জ করছিল তুমি কিন্তু এই ব্লাউজটা বানাবে। তারপর শাড়িটা এত সুন্দর, 2100 টাকার শাড়ি চকচক করছে, কচি মেয়ে তো ওর ওই চাকচিক্যটা পছন্দ হয়েছে, আদর করে বলছে আমার একদিন পরতে দেবে। ওর শাশুড়ি মুখ ঝামটা দিয়ে উঠলো। তখন টিনা বলছে না আমি পরবো একদিন। টিনার ব্যবহার দেখো, ওদের ব্যবহার দেখো। তারপর আসল কাহিনীটা শোনো। একটা জামা ম্যাক্সিমাম 500 টাকা, 400 থেকে 500 টাকা, 400ই হবে টিনার জামা। শাশুড়ির শাড়ি 2200 টাকা, শাশুড়ি 100 টাকা কমিয়ে বললে 2100 টাকা, আর টিনার জামা হচ্ছে 400 থেকে 500। আমি রিমিক্স করে তুলে দিয়েছি, তোমরা দেখো। ওই জামাটার 2100 টাকা দাম তো হতেই পারে না, এবং সেই জামাটা পছন্দ করেছে শাশুড়ি, সবাই মিলে ওটাই পছন্দ করলো। মানে কম দামি জামা দেখে সবাই সমস্যারে ঘেউ ঘেউ করে উঠেছে, তুই এটাই নে, তুই এটাই নে, তুই এটাই নে। ওদের কাণ্ড কারখানা তো জানো। গ্যাংটকে যখন গেছিল ছেলের জন্য আর ওই ব্লগার নিজের জন্য জ্যাকেট কিনেছিল, টিনার জন্য কেনেনি। টিনাকে তাড়ানোর পর দেখাচ্ছে যে আমার আর ছেলে জ্যাকেট কিনেছি, তখন কিন্তু ওই গ্যাংটকে যে বেড়াতে গেছিলো সেই ব্লগে দেখায়নি, কারণ টিনার জন্য কেনেনি বলে। বুঝতে পারছো, এইরকম ছোট্ট ছোট্ট যে অযত্ন এবং অত্যাচার, এগুলো মানসিক অত্যাচার। কিন্তু খাওয়া দাওয়া বা ড্যাশ বেটি বলে ডাকা বা মারধর, লাস্টের দিকে চল্লু খাওয়া, মারধর, এগুলো তো বেসেবল গোদা গোদা অত্যাচার। কিন্তু এই ধরনের ছোট ছোট অত্যাচার আমার চোখে পড়তো, বুঝতে পারছো, যার জন্য আমি প্রথম থেকেই জানতাম যে টিনা কি পরিস্থিতিতে আছে। সেটা ওই বৌদিবাজের যে কল রেকর্ড ওই মূর্খ ব্লগার ছেড়েছিল। মূর্খ কেন বলছি, কারণ ও প্রমাণ হিসেবে যা ছাড়ে তাতে টিনা নির্দোষ এবং ও দোষী, ও আর ওর পরিবার দোষী বলে প্রমাণিত হয়ে যায়। কল রেকর্ড ছাড়লো একটা জায়গায়, সেখানে দেখা গেল টিনা স্বামী সঙ্গ চাইছে, শাশুড়ি স্বামী আর ছেলের বউয়ের মধ্যে, মানে নিজের ছেলের বউয়ের মধ্যে লাগিয়ে দিচ্ছে, মানে অগ্নিতে ঘিতাহুতি দিয়ে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। লোকে ঝগড়া থামায় তো, ভালো শাশুড়ি হলে, ভালো গার্জিয়ান হলে সে থামায়, এখানে ঝগড়া লাগিয়ে দিচ্ছে, সেটা টের পেলাম। বৌদিবাজের একটা কল রেকর্ড ছেড়েছিল, তাতে বৌদিবাজ বলছে তুই শ্বশুর শাশুড়িকে বা শ্বশুরবাড়ির লোকেদের আমার চেয়ে বেশি ভালোবাসিস, তুই কোনোদিনই আমার সঙ্গে দেখা করতে চাসনি, আমায় বলিসনি তোর সামনে গিয়ে দাঁড়াবার জন্যে। সেই কল রেকর্ডে বৌদিবাজ বলছে তোর বাড়ির লোক তো গোমড়ে গোমড়ে মরছে, তোর বাড়ির লোক তো গোমড়ে গোমড়ে রয়েছে। মানে টিনার বাড়ির লোক কিন্তু তার উপর যে শ্বশুর বাড়ির অত্যাচার হতো মানসিক, এবং লাস্টের দিকে হয়তো চড়থাপ্পড় শুরু হয়েছিল, শুরুর দিক থেকেই ওই শাশুড়ি এবং স্বামীর তরফ থেকে মানসিক অত্যাচার তো ছিলই। সেইগুলো ওরা জানতো, টিনার বাড়ির লোকে জানতো। তো এই প্রমাণগুলো আমি পেয়েছি, আমি তো 5 বছর ধরে ওদের ব্লগ দেখছি, সেগুলো তো দেখেইছি। প্লাস এই প্রমাণগুলো তোমার বিভিন্ন কল রেকর্ড থেকে ওই ব্লগার নিজেই দিয়েছে। তাই জন্যেই আমি ভিডিওতে যে কথাগুলো বলি তোমাদের সামনে সেগুলো যুক্তিপূর্ণ হয়, যুক্তি দিয়েই বলি। দেখো আজকে প্রমাণ পেলাম, তুলে ধরলাম। তোমরা দেখো 3টে রিমিক্স আছে পর আমি একসঙ্গে তুলে দিয়ে নিই, কারণ একসঙ্গে ধরা যাচ্ছে না তো, এতখানা তো আমি দিতে পারি না। ইউটিউব আমায় 5 সেকেন্ড আর 15 সেকেন্ডের অপশান দিয়েছে। 15 সেকেন্ডের অপশানটা নিলে আমার বক্তব্যটা সেখানে আমি দিতে পারি না, শুধুমাত্র কোলাপটা করতে পারি। 5 সেকেন্ড ধরে তুলে দিয়েছি। দেখবে টিনার জামাটা, যেটা ওর শাশুড়ি পছন্দ করেছে এবং সবাই বললো পছন্দ হয়েছে, মানে দামটা কম বলে। আর শাশুড়ির 2100 টাকার শাড়ি, বুঝতে পারছো, যেটা টিনা কিন্তু আপত্তি করেনি, উল্টে বলছে ব্লাউজটা বানাবে। ও নিজের ছেলে বানিয়ে দেয় কিনা সন্দেহ। নিজের ছেলে সেদিন পিকোফল করে এসে ওর মাকে বলছে যে 310 টাকা নিল, এত দাম কেন নিল। ও নিজের ছেলে বাবাকে 2টো শার্ট বানিয়ে দেয় না। টিনা বলছিল এই ভিডিওটাতে, যেটা আমি মাত্র দেখে এলাম, যে আমরা কুল্লাতে যখন বাজার করতে যাবো আমার শ্বশুরের জন্য আর একটা শার্ট প্যান্ট কিনে আনবো। বুঝতে পারছো, ও কিভাবে শ্বশুর শাশুড়ির সঙ্গে ব্যবহার করতো নিজের ভেবে, আর ও শ্বশুর শাশুড়ি কিভাবে ব্যবহার করতো ওর সঙ্গে, সে তো তোমরা দেখতেই পেলে। এক জায়গায় শুনেছো যে কার্টুনের পয়সা কি তোমার বাপ দেয়, তা বেসিনের কথাটা শুনেছো, বুঝতে পারছো। আচ্ছা, যে বেসিন তোমার বাপের বাড়িতে বেসিন ছিল, তুমি যে বাবা জমে বেসিন দেখেছো, তারপরে বাপের বাড়ি গেলে তোমার ব্যাগ চেক হতো। আর
কিছু ওর শাশুড়ি খুঁজে না পেলেই বলতো ওই দেখ বাপের বাড়িতে গিয়ে রেখে এসছে। এটা কিন্তু বৌদিবাজও প্রমাণ দিয়েছিল। বৌদিবাজ মদ খেয়ে যখন অনেক কথা বলতে এলো, সেখানে বলছে যে ওই যে এরা বলতো না চাটাগুলো মিথ্যে কথা বলতো যে জলনদীপ নাকি বউকে ফিরিয়ে নিয়ে যাবার জন্যে ফোন করেছিল, তা নয়, কি একটা জিনিস খুঁজে পাচ্ছিল না, এটা ওর মায়ের কোন ইমিটেশনের হার খুঁজে পাচ্ছিল না, টিনাকে জিজ্ঞেস করেছিল ওই হারটা কোথায়। মানে ওদের সন্দেহ হচ্ছে বাড়িতে যা পাওয়া যায় না সেটা টিনা চুরি করে তার বাপের বাড়িতে এনেছে। তো এইরকম ছোট ছোট প্রমাণ যখনই আমি পাবো আমি রিমিক্সের থ্রু দিয়ে তোমাদের বলে দেখাবো। আর ওই লোকটা যখন রিমিক্স দেয়, মানে ওই লোকটা যখন কন্ট্রোভার্সি দেয়, কালকে যেমন একটা বিচ্ছিরি কন্ট্রোভার্সি দিল যে আমার বাচ্চাকে সবাই হিংসে করে, কেন তোমরা বলছো যে ছেলের জন্মদিনের কথা বলবো না। দেখো যার 9 অক্টোবর জন্মদিন, 2 মাস আগে থেকে রেগুলার জন্মদিন যদি বলে, এবং তার ক্রাউড ফান্ডিংয়ের একটা হিস্ট্রি রয়েছে, ছেলের সেই গিফট নিয়ে কীরকম আদেকলামি করেছিল। প্রত্যেক দিন আমার ছেলে গিফট পেয়ে খুব খুশি হচ্ছে, তার মানে কি গিফটের আনবক্সিং গত বছরটা এইভাবেই গেছে। তো এইরকম একটা হিস্ট্রি থাকে, তার মানে কি তোমরা আরও গিফট দাও, আমার ছেলে গিফট দেখে খুব খুশি হচ্ছে। এইরকম যার একটা পাস্ট রেকর্ড আছে, সে যদি 2 মাস আগে থেকে তাই নানা ঢ্যাঙ্কুর করবার দিবাজে করতে শুরু করে, যে ছেলের জন্মদিন 2 মাস পরে অগাস্ট মাসের শুরু থেকে শুরু করেছে প্রত্যেক দিন, যার এরকম পাস্ট আছে তাকে দর্শক হয়তো একবার বলেছে যে রোজ রোজ বলছো কেন, 9 অক্টোবর জন্মদিন, মানে 2 মাস আগে থেকে বলছে, এখনো দুর্গাপুজোই এলো না। দুর্গাপুজোর বাদ দিয়েও কিন্তু সেই ষষ্ঠী থেকে বাজে, 2 মাস আগে থেকে বাজে না, কিন্তু এর হচ্ছে আগে থেকে বাজনা বাজাচ্ছে যে যদি কেউ তারাস খেয়ে, যাদের কাছে তোমার কিউআর কোড আছে বা যাদের কাছে তোমার, ও নিজেই বলেছে আমি তো কিউআর কোড দিইনি, আমি তো ফোন নাম্বার দিইনি, আমি তো অ্যাড্রেস দিইনি, মানে কি এইগুলো বুঝতে পারছো, মানে ও জানে যে কেন লোকে ওকে আপত্তি করছে, এতবার জন্মদিনের কথাটা বলায় ও জানে, ইচ্ছে করে ওটা বলে কন্ট্রোভার্সিটা উস্কে দিয়েছে, এবং বারবার বলছে যে যাদের কাছে আছে অ্যাড্রেস ফ্যাড্রেসগুলো তারা যদি একটু কিছু ভেবে এবারে জন্মদিনের আগে গিফট পাঠায়, তো 2 মাস আগে বলে রাখি, তাহলে তাড়াতাড়ি পৌঁছবে জন্মদিনের দিন অবধি, আমি দুটো ব্লগে কন্টেন্ট করতে পারবে, এবং একজন গিফট দিয়েছে দেখলে আরো 10 জন ভাবে ও দিয়েছে, তাহলে আমারও বোধহয় দেওয়া উচিত। বুঝতে পারছো তো, লোকের মাথায় এটা তো আসবেই। কেন আজকে টিনা যেই ফ্ল্যাট নিল, হিংসার চোটে কি বলো, দেখো কারুর পাল্লায় পড়েছে কিনা। আমি ওকে নিয়ে কন্টেন্ট করি না, ও ওকে নিয়ে কন্টেন্ট করে না, কিন্তু কুটনি মাসির মতো আগুন লাগিয়ে টিনার নিন্দে করতে চলে এলো, টিনাকে আবার সেই নোংরা কাদার মধ্যে নিয়ে টেনে আনতে মানে চাইলো, যেখানে টিনা কিন্তু একটা ফ্রেশ লাইফ শুরু করতে চাইছে। তাহলে পাস্ট যদি মানুষের পেছন না ছাড়ে, তাহলে ওই লোকটার পাস্টই বা ওর পেছন ছাড়বে কেন? আজকে ক্রাউড ফান্ডিং নিয়ে এত হাঙ্গামা, তো অন্য লোকেও তো ফার্নিচার নিয়েছে, অন্য লোকেও তো তোমার টাকা নিয়েছে, সে তো নিজেই বলছে যে আমার কাছে রসিদ আছে, কত টাকা দিয়েছে, কত টাকা খরচা করেছে সেটা আমি বলবো। তারপরে স্পন্সর ট্যুর, এগুলো আমরা চোখের সামনে দেখেছি, প্লাস কালকে বর্ডার নিয়ে একটা লাইভ দেখলাম, বুঝতে পারছো, সেই লাইভে দেখলাম 71-এর পর কিছু বাংলাদেশি আমাদের দেশে ঢুকেছে, তাদের আইডিগুলো ফেক কিনা, ভোটার আইডি এবং কি বলে ওটাকে আধার কার্ড বানিয়ে নিয়ে এখানে এসে বসবাস করছে, আমাদের কালচার পাল্টে দিচ্ছে কিনা, অমুক তমুক কথা। একজন ব্লগারের কথা কিন্তু আমি জানি, যে বুক ঠুকে প্রায়ই বলে আমাদের বাড়ি বাংলাদেশে, আমরা কিন্তু এই দেশের মানুষ না, আমরা বাংলাদেশি মানুষ। একজন ব্লগার আছে, তোমরা বুঝতে পারছো কে, এবং বিদেশি ওই যে ওই সাহসী হৃদয়, যে বর্তমানে চকচকে হৃদয় যে খুলেছে, চ্যানেল খুলেছে, সেও বলছিল এই ব্লগারের মা তাকে যখন তেল দিত, মানে যখন সে এই যে শাশুড়ি যাকে 2200 টাকার শাড়ি কিনে দিয়েছিল টিনা, কারণ রোজগারটা তো তার স্বামী করছে, সেরাম পুত্রবধূ হলে সে স্বামীকে মানে টানতো পেছনের দিকে, যে অত দামি শাড়ি দেবার কি দরকার। বুঝতে পারছো, টিনা উল্টে বলছে ব্লাউজটা বানাবে, ব্লাউজ বানাতে খরচা লাগে, তার নিজের ছেলে বানিয়ে দেবে কিনা সন্দেহ। বুঝতে পারছো তো, যাই হোক, সেই একটা জিনিস দেখো, সেই পুত্রবধূকে যখন বিকিনি পরিয়ে থামনেলে দিত, তখন শাশুড়ি খুশি হয়ে তার সঙ্গে বার্তালাপ করতো ফোনে, এবং শাশুড়ি তখন বলেছিল আমাদের এটা কিন্তু সাহসী হৃদয় চ্যানেলে পাবে, আমি কোনো রকম মিথ্যে কথা বা গাল গল্প বানিয়ে বলি না, ওই অ্যাডাপ্টেড দিদির মতো, প্রতিটি কথার ডিজিটাল প্রুফ আছে। একটা জিনিস দেখো তোমরা, তখন ওই শাশুড়ি ওই মানুষটাকে ফোন করতো যে তার পুত্রবধূর অর্ধনগ্ন ছবি থামনেলে দিয়ে ভিডিও করতো, যাকে এই মেয়েটির স্বামী পায়ে মাথা দিয়ে প্রণাম করতে চেয়েছিল, এবং শাশুড়ি তখন বলেছিল আমাদের বাড়িও কিন্তু বাংলাদেশে, আমরাও বাঙাল, আমরা এখানে এসছি, এবং এরা 71-এর পরে এসছে কিনা, এদের বৈধ সার্টিফিকেট আছে কিনা ভগবান জানে। ব্যাপারটা হচ্ছে যে ক্রাউড ফান্ডিং হয়েছে, সীমার হাজবেন্ড ওই জিনিসে মদত দিয়েছে বা চুপ করে থেকেছে, এটা ঘটনা। সুতরাং তার বিরুদ্ধে কি অ্যাকশন হবে না হবে ও আইনের ব্যাপার, সীমা নির্দোষ, কে বলছে, আমি তো বলছি না কি কাণ্ড করেছে টিনাকে নিয়ে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইগুলো কি নতুন এখন হচ্ছে, এগুলো তো অনেকদিন আগে হয়ে গেছে, তখন তো বাবা বেশ করা হয়েছে, এখন কেন নতুন করে শুরু হচ্ছে, এই একটা ঘটনা। আর যদি স্বামী মদত দেয় শুধু এই জন্যে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়, তাহলে সুরের স্বামীও সুরকে প্রতিনিয়ত মদত দিচ্ছে, এমনকি বৃদ্ধ বাবা মাকে ব্ল্যাকমেল করার জন্যও সুখে মদত দিচ্ছে। বৃদ্ধ বাবা মাকে একা ছেড়ে দিয়ে ওই মানে প্রাণীটি, মেরুদণ্ডহীন প্রাণীটি গেছিল বউয়ের পেছন। বুঝতে পারছো, তাহলে সুয়ের এগেনস্টে যদি ক্রাউড ফান্ডিং এর অভিযোগ আসে, সেখানেও কিন্তু তার স্বামীর মদতের অ্যাঙ্গেলটা আসতেই পারে। দেখো যুক্তির কথা বলছি, আমি কারোর সাপোর্টেও নেই, কারোর এগেনস্টেও নেই, ঠিক আছে। এইবার ফিরে আসি, কর্মা স্ট্রাইকস ব্যাক। হায় 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 হায়,
লাইভে উঠে কি কান্না, অথচ দুদিন আগে অব্দি দেখছে টিনা ভালো আছে, ইচ্ছে করে বলে বলে তাকে ফিরে আয় ফিরে আয়, প্রথমে পরিবারের অ্যাঙ্গেল দিয়ে, প্রথমে কি বললো যে আমি ভালো থাকবো আমার পরিবার খারাপ থাকবে, এটা কি ঠিক? মানে কি টিনা ব্লগটাকে নষ্ট করে দাও। কোন অ্যাঙ্গেলে? এক হচ্ছে চরিত্রের চরিত্রের তো ডাঁটা চচ্চড়ি করে খেয়ে নিয়েছে সবাই মিলে, এখনো কিছু লোক পা কামড়ে বসে আছে, ডাটাটা এখনো চুষছে, মানে ওই কাজলাদানির সঙ্গে গিয়ে মুর্শিদাবাদে হাড় চুষে ঠিক পেটটা ভরেনি, টিনার চরিত্রের ডাঁটা চচ্চড়ি ডাঁটাটা এখনো চুষছে, বুঝতে পারছো? যেটুকু রস এখনো পাওয়া যায় ছিবড়েনাটা থেকে। চরিত্র তো গেল, এইবার হচ্ছে মাতৃত্বের জায়গাটা বড্ড নরম জায়গা তো, আর বড় সেন্টিমেন্টাল, ওখানে খোঁচাতেই থাকো, তাহলে টিনার কিছুটা ক্ষতি হয়তো করতে পারবো। তোমরা বলো তো, এরকম কৃতঘ্ন মানুষ বাপের জমে দেখেছো? আজকে সীমা যখন টিনাকে অপোজ করে তখন সীমা জ্বলনের প্রতি কিন্তু লয়ালিটি দেখিয়েছে, টিনাকে অকথ্য ভাষায় নোংরাম করেছে টিনার সঙ্গে, মানে সে অপরাধের ক্ষমা নেই। ও নিজেও বোধহয় নিজেকে ক্ষমা করতে এখন পারছে না, এখন তো চোখ খুলেছে, ও এখন পারবে না। কিন্তু সীমা হচ্ছে ঘোষিত শত্রু, কিন্তু সু এবং এই মহিলা, এই কাঁদুনি মহিলা এরা তো পজিটিভ করে খেয়েছে, টিনাকে পজিটিভ করে খেয়ে একটা লেভেলে উঠেছে। তারা যখন ছুরি মারছে, টিনার কোর্ট কেসের ব্যাপার ভেতর থেকে খবর নিয়ে নিয়ে ভেতরে বলার জন্য আর একজন প্রোটোকল সিম এসে বসেই ছিল, ভেতর থেকে খবর নিয়ে বলে একটা জায়গায় উঠেছে, তারপর ব্যাকস্ট্যাবিং, পেছন থেকে ছুরি। হ্যাঁ, হঠাৎ করে এখন কেন টিনাকে এইভাবে পেছনে টানা যে তুমি ফিরে এসো, যখন দেখছে যে এখানে বৌদি বাজ তাকে কিছুতেই ফ্ল্যাটে থাকতে দেবে না, তাকে পড়াশোনা করতে দেবে না, বসিরহাট কলেজে ভর্তি হওয়ার কথা বলেছিল, এই বৌদি বাজ পেছন নিশ্চয়ই যেত গেল টিনা গেলে, যার জন্য ফ্ল্যাটে ও 2 মিনিটের বেশি কন্টেন্ট, 4 মিনিটের বেশি কন্টেন্ট দিতে পারছিল না, বুঝতে পারছো? টাচুর নজর না লাগে, এখানে কিন্তু বিন্দাস এখন অবধি কন্টেন্ট করছে, ঠিক আছে? ফ্ল্যাটে দিব্যি কন্টেন্ট করছে, দেখো ফ্ল্যাটে কন্টেন্ট হয়, তাহলে কত কন্টেন্ট হয় ফ্ল্যাটে? কিচ্ছু নেই, এখনো তো ফার্নিচারই যায়নি, তবু একটা সুন্দর ব্লগ বেরিয়ে গেল, কিন্তু লাস্টের দিকে ওই ফ্ল্যাটে করতে পারতো না, টিনার মা সঙ্গে থাকলেও করতে পারতো না, কারণ আমার যেটা শুনেছি, তখন কিছু দর্শকের সঙ্গে আমি কন্ট্যাক্টে ছিলাম, শুনেছি যে 2-3 জন এক পেয়ালার ওই ড্রিঙ্ক বাবুর এক পেয়ালার বন্ধু ফলো করতো কন্টিনিউ, জিমে তো গিয়ে হাঙ্গামা করা হয়েছিল। এই পরিস্থিতি জানা সত্ত্বেও, এরা তো আরো বেশি করে জানে কারণ এরা ভেতরের কথা জানে, বুঝতে পারছো? এই পরিস্থিতি জানা সত্ত্বেও তাকে এখানে টেনে আনার চেষ্টা, এটা বিশ্বাসঘাতকতা ছাড়া কি? বুঝতে পারছো? আচ্ছা, লাইভে উঠে কান্না, ক্লাস টিচার ম্যাডাম আমায় ও মেরেছে, ম্যাম মেরেছে। ম্যাম বললেন শক্ত হও। ম্যাম যেটা বলার কি বলবেন বলো, ম্যাডাম কি বলবেন? একটা প্রাপ্তবয়স্কা মহিলা যে মানে প্রচণ্ড ধরিবাজ এবং অন্য লোককে পেরিয়ে বেঁকিয়ে যথেষ্টভাবে কন্টেন্ট করতে পারে, সে এসে যদি মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য, ফেমাস হবার জন্য লাইভে ওইরকম কীর্তিকর কারখানা করে, ম্যাডাম তো কিছু করতে পারেন না, কারণ ওনাকে ক্লাস টিচার বানিয়ে স্টুডেন্ট হয়ে কোচি হয়ে কেউ যদি গিয়ে বলে ওইরকম কান্নাকাটি করে, ম্যাডাম কি বলবেন? ওখানে ম্যাডামের তো বলা সাজে না যে তুমি এইরকম ভাবে ফেমাস হতে পারবে না। ম্যাডাম ওনাকে সান্ত্বনা দিলেন, পুরোটার আমি দেখিনি, কাঁদতে শুরু করেছে যখন, তখন আমি তো খবর পেয়ে গেলাম, তো কাঁদতে আমি লাস্টেরটা দেখিনি, কারণ যেই ধরিয়ে উঠেছে তারপর থেকে দেখার কিছু নেই, আমি এখানে দেখিনি। যদি কন্টেন্ট পাই শুরুর দিকটা দেখছিলাম, পূর্ণ করতে প্লাস ভালোও লাগে কিছু কথা শুনতে, পলিটিক্যাল কথা, যদি মানে উদ্দেশ্য প্রণোদিত না হয়, শুধু পলিটিক্যাল কথা হয়, তাহলে তো শুনতে ভালোই লাগে যে আমাদের দেশ বিদেশ পরদেশ কি হচ্ছে না হচ্ছে, কিন্তু যখন বোঝা যায় সেটা উদ্দেশ্য প্রণোদিত, কারোকে খোঁচা দিয়ে হচ্ছে, তখন কন্ট্রোভার্সি লাগে। এই হচ্ছে ব্যাপার স্যাপার, স্পষ্টই বোঝা যাচ্ছে যে এখন একজনকে গ্রিল করা হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, ধরি কালকে ইয়েতে লাইভে উঠে বললো টিনাকে নিয়ে সীমা কত অকথ্য কথা বলেছে। ধরি কালকে ভিডিওটা নামিয়েছে, দেখেছো? কানে আঙুল দেবে। টিনাকে নিয়ে সেই শোবার ঘর, টিনা আর কাকুর শোবার ঘর, বুঝতে পারছো? কেন টিনা ফ্ল্যাট নিচ্ছে কাকুর সাথে শোবে বলে, মানে ভিডিওতে বলে যাচ্ছে, লাইভে উঠে বলছে টিনাকে কি নোংরা ভাবে বলেছে সীমা। মানে এদের কি বলবে বলো তো? সুতরাং যার জন্যে মানে 64,000 চ্যানেলের যে কথাবার্তা, তা কিন্তু ওয়েট 64 পয়সা কিনা কে জানে, অত পাত্তা লোকে দেয় না আমার মনে হয়। এবার যারা গাল গল্প শুনতে ভালোবাসে তারা তো ঠাম্মি 2বার বিয়ে হয়েছে, সেটাতে 2K না 3K ভিউ দিয়ে এসছে, বুঝতে পারছো? ওদের ব্যাপারটাই হচ্ছে ঠাকুমার ঝুলি বলো, ঠাকুমার ঝুলি খুলবে, মজার গল্প বলবে, সীমার মতো ওরা পারে না, তবু শুনবে গাঁজাখুরি, ওদের ব্যাপারটা পাতাম। আচ্ছা, এইবার ফিরে আসি কাঁদুনি মাসির কথায়। কাঁদুনি মাসি অ্যাকচুয়ালি অনেক দিন থেকেই লাইভে জয়েন করছে এবং চাইছিল যে বেশ মানে ওই লাইভে বেশ চর্চা হবে, তাতে আর একজন আরও 2-3 জন বেশ ফায়দা পেয়েছে, আমারও যদি একটু ফায়দা হয়, বুঝতে পারছো তো? লাইভে তোমরা দেখবে ওখানে প্রেজেন্ট যারা দর্শক, যারা কন্টিনিউ কমেন্ট করছে, যেমন ধরো টুকু আছে, তারপরে ধরো শিপ্রা আছে, যাদের নামগুলো মনে পড়ছে, কিচেন শেফ আছে, আবল তাবল, এদের নামগুলো 2-4টে মনে পড়ছে, এরা কিন্তু কন্টিনিউ কনভার্স করে। তো ওখানে কন্টিনিউ কনভার্স করতো এই মহিলাই কাঁদুনি মাসি, এবং তারাও বলতো যে প্রমিনেন্ট হতে এসছে, কন্টেন্ট নিতে এসছে, ব্যাপার এইগুলো বলে যেত। তাতেও দেখছে যে খুব একটা সুবিধা হচ্ছে না, এবার লাইভে উঠে পড়তে হবে যাতে আমায় নিয়ে লোকে কথা বলে। কিন্তু এরা একটা জিনিস বোঝে না, এই ধরনের ব্যাপার স্যাপার একদিনের ব্যাপার, যেমন বৌদি বা ঝাওয়া হয়ে গেছে কিন্তু এখন,
এইভাবে কি ফেমাস হওয়া যায়? যাই হোক, ব্যাপারটা হচ্ছে পদ্মরানী করে এই সেদিন অবধি 49-এর সঙ্গে এ একটা কিন্তু র্যালি চালাতো। আমি বুঝতে পারি না, কন্টেন্ট করতে এসে তোর বর কি করে, তোর বাপ কি করে, তোর মা কি করে, তোর ছেলেপুলে কি করে, এই ধরনের কথা এরা কেন বলে? পার্সোনাল অ্যাটাক এরা কেন করে? এরা একই গ্রুপে কিন্তু ছিল। বলছি না, আপনজন যখন শত্রু হয়ে যায় তখন সে মানে ভয়ঙ্কর শত্রু হয়। তোমরা খেয়াল করে দেখো, এই যে হিস্ট্রিতে যে কটা যুদ্ধ আছে সব কটা কিন্তু বেশিরভাগ জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে। এই কৌরব পাণ্ডব দেখো, ওরা কিন্তু ভাই ছিল, মানে তুতো সম্পর্কের ভাই ছিল, কাছেই ছিল। বুঝতে পারছো? শত্রু অতটা শত্রু হয় না, আপন লোক যত শত্রু হয়। এর সঙ্গে 49-এ কি কারণে এত লেগেছিল তাও আমি জানি না। আমাকে হঠাৎ করে অ্যাটাক করলো, তখন আমার 400-500 সাবস্ক্রাইবার, কিন্তু আমার কথা ইগনোর করতে পারতো না। হঠাৎ করে ওই মহিলা আমাকে অ্যাটাক করলো কিভাবে? হঠাৎ করে দেখি আমাকে একজন বললো এরকম পুরো কমেন্ট করে, আপনি কি জবাব দিতে পারেন না? তখন 3 মিনিটের একটা প্রথম আমি এই মহিলার ওপর মানে ঝেম্পার ওপর আমি একটা ভিডিও করেছিলাম 3 মিনিটে, আছে আমার চ্যানেলে একদম সেই শুরুর দিকে। তো সেই সময় আমার কমেন্ট বক্সে এসে একজন বললো যে স্ট্রবেরি বলে একজনকে ও নাকি মানে ঝেম্পা নাকি এতে দিয়েছে কমিউনিটিতে, আর ওপরে লিখেছে ভালো করে জুতিয়ে দাও তো একে, আমাকে বলছে। বুঝতে পারছো? এবং আমি যেহেতু স্লো কথা বলি, আমায় বলতো মদ খেয়ে বসেছি, প্লাস আমি অতটা মেনটেন করি না নিজেকে, অতটা তখন একেবারেই মেনটেন করতাম না, তখন কারণ ছিল, বলছি না কেন। তো সেই সব নিয়ে প্রচণ্ডভাবে পার্সোনাল অ্যাটাক। বুঝতে পারছো? তো পার্সোনাল অ্যাটাক দুজনেই কিন্তু বাপু দুজনকেই করেছে। পদ্মরানী করে এ ভিডিও করতো, আমার মনে আছে, ঝিম্পাকে নিয়ে কন্টেন্ট করতো, ওরাও একে বলেছে মরা চ্যানেল, এর চ্যানেলকে মরা চ্যানেল বলছে। তো সেখানে আমি এতদিনে বুঝেছি যে এই ধরনের কথাবার্তা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে মোস্ট ওয়েলকাম। এখন যা বুঝেছি, এই শোয়ের নোংরামো দেখে বুঝতে পারছি যে এরা ইচ্ছে করে কন্টেন্ট করে এইভাবে, এই যে র্যালি তৈরি করে ব্যাডমিন্টনের র্যালির মতো। আনসার ব্যাক ভিডিও মানে কি একটা খুব ইজি কন্টেন্ট হয়ে গেল। তুমি আমায় বললে, তুমি যা যা বলেছো প্রত্যেক লাইন তুলে তুলে আমি তোমার অ্যান্সার দিলাম, চুকে গেল। আমায় বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে কন্টেন্ট জোগাড় করতে হবে না। বুঝতে পারছো? তো এই জিনিসটা তো চলছিল, এবং এ কচি খুকি নয়, এ যথেষ্ট মানে পার্সোনাল অ্যাটাক করতে সিদ্ধ আসতো। হঠাৎ কাঁদতে শুরু করলো কেন লাইভে গিয়ে? হাস্যকর লাগে না? আমি তো কারোর সামনে কাঁদতেই পারি না, বরঞ্চ আমার কিছুদিন আগে অবধি আমার রাগ প্রচণ্ড, এবং অতিরিক্ত রাগ, কাজের জায়গায় যখন অবরুদ্ধ রাগ বলে না, বার করতে পারতাম না, মানে ফ্লেয়ার আপ আউটব্রাস করতে পারতাম না, তখন চোখ ভরে জল আসতো। কত জায়গায় আমি দাঁত চেপে চুপ করে থেকে একটি আনসার ব্যাক করিনি, কারণ আনসার ব্যাক করতে গেলেই একদম রোল ডাউন, মানে টিয়ার্স উইল রোল ডাউন মাই চিক। বুঝতে পারছো তো? যার জন্য আমি চুপ করে থেকেছি। লোকের সামনে আমার বড় অসম্মান লাগে। একবার আমার এই ওয়াইটিতে হয়ে গেছিলো, আমি আই এম স্টিল অ্যাসেমড, আমি খুব অ্যাসেমড, খুব এম্বারাসড ওই ঘটনাটার জন্য। লোকের সামনে ইমোশন এইভাবে, বিশেষ করে কান্নাকাটির ইমোশন, ছি। তো সেইখানে একটা ছেলেপুলের মা, একটা মানে বেশ ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, 2 দিন আগে, মানে আমার কিছু মনে করো না তোমরা, কিন্তু আমার টিনাকে নিয়ে তো আমি বলি বা কন্টেন্ট করি, যার জন্য আমার এখন সিরিয়াসলি মনে হচ্ছে কর্মা ইজ স্ট্রাইকিং ব্যাক। বুঝতে পারছো? এই সীমাকেও আঁকড়াতে শুরু করেছিল কর্মা স্ট্রাইকিং ব্যাক বলে। মানে কর্মফল তো সবার ক্ষেত্রে ভাই, তোমার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও। আর সীমাকে যারা জন্মবৃত্তান্ত নিয়ে বলে তাদের উপর আমার করুণাই হয়। তাদের এতটুকু যুক্তি নেই যে ওই মেয়েটার মানে সীমার নিজের জন্মের ওপর কোনো হাত আছে কি? কেন কোনো মানুষকে ওই নরম জায়গাগুলোতে অ্যাটাক করবে? তবে কিছু মানুষ আছে, সু যেমন তার খালি কোলটাকে এগিয়ে দেবে। বুঝতে পারছো তো? যেই বিপাকে পড়বে কোলটাকে এগিয়ে দিয়ে কাঁদে শুরু করবে ওয়াইটিতে। ভাই কান্না স্পেশালিস্ট শু জানতাম, এবং শুয়ের মাঝখানে এই পাচাটা হয়েছিল, লিক করতো, পাচারতো, কমিউনিটি চেয়েছিল। বুঝতে পারছো? এবং একটা অদ্ভুত জিনিস লাগছে, ম্যাডামের লাইভে গিয়ে কান্নাকাটি কেন? এর মেন্টার তো দাদা আছে, ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড দাদা বলেছিল না, দুটো ভিডিওতে বলেছিল, আমার ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইড, আমার নিজের দাদার মতো। সেই দাদা অত শক্তিশালী, বুঝতে পারছো, বিশাল শক্তিশালী। টিনাকে এতভাবে ঠকালো, টাকাগুলো চুষে নিয়ে তাকে সকলের সামনে এইভাবে ঠকালো, সেই দাদার পায়ে কেন পড়লো না? হঠাৎ করে গিয়ে বিপক্ষের কন্টেন্ট ক্রিয়েটার মানে অ্যাডভাইজার। কারণ যে টিনাকে নিয়ে যারা মাঝখানে এও তো পজিটিভ ভিডিও করেছে, এবং যার জন্য টিনা বলছি আগে, টিনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করেছে তাদের কাছে তো বিপক্ষই হলো। বিপক্ষের অ্যাডভাইজার লাইভে উঠে কান্নাকাটি কেন করতে হলো? আমার তো মনে হচ্ছে চোখে পড়ার জন্য, যে আমিও আছি এই চোখে পড়ার জন্য। কারণ কারুর একজনের নাম যদি লাইভে বারবার বলা হয়, সেই চ্যানেলটা প্রমিনেন্ট হয়ে যায়। তো এইরকমভাবে আমার এটা মনে হচ্ছে, ভাই কন্ট্রোভার্সি জনরাতে ভিডিও করি, একটু তো অন্য কথা মনে হবেই, আমার এটাই মনে হচ্ছে। আচ্ছা, আমাকেও কম অ্যাটাক করেনি, কারণ কি? আমিও সেই ভদ্রলোককে দাদার মতোই ভেবেছিলাম, পার্সোনালি সাপোর্ট করেছিলাম। বুঝতে পারছো? কিন্তু যখন দেখলাম যে কোনো কাজ হচ্ছে না, প্লাস টিনা আমাকে পার্সোনালি ফোন করেছিল, আমি যখন বককে অ্যাটাক করেছিলাম যে আপনি কাজ করে দিচ্ছেন না, টিনার ওপর ব্লেমটা পড়বে, কারণ সবাই বলবে, দেখো এ বকের এত মানে দাদার মতো রিলেশনে ঘনিষ্ঠ, অথচ এও কিন্তু টিনাকেই ব্লেম করছে। এ ওই সমস্ত কোর্ট কেসের খবরগুলো জানতো, তবু ব্লেম কাকে করছে? টিনাকেই করছে। এবং যখন বক পারছিল না তখন বলতো লিগাল প্রসেস তো স্লো।
বুঝতে পারছো কিভাবে আঁচল দিয়ে আড়াল করেছে ব্লগকে। তা আমি যখন প্রথম দিকে বলতাম, লাস্টের দিকে আমার ধৈর্য শেষ হয়ে গেল, আমি বলতে শুরু করলাম যে আপনি এইভাবে করছেন, অথচ টিনাকে দিয়ে বিন্দাস ফটো ফ্রেম বলো, তারপরে এইগুলো ওই জামা জুতো আংটি এগুলো দেখাবার উপদেশ দিচ্ছেন, যেখানে টিনার ফাঁসবে না, টিনার মুখটা তো আসছে, লোকে তো টিনাকে বলবে। তখন এই আমাকে নিয়ে ভিডিও করতে শুনেছি, এই ভিডিও আমি কোনোদিন দেখিনি, একটা বোধহয় অ্যান্সার, একটা বোধহয় আমি একে নিয়ে ভিডিও করছি, বড্ড বাজে কথা বলেছিল বলে। তখন আমাকে কি বলতো জানো, যে ভেতরের খবর পাচ্ছে না, তো ওই জন্য এখন বাগদাদার বিরুদ্ধে বলছে। ভেতরের খবর কে নেয় না নেয় সেটা তো তোমরা সবাই জানো, সবকিছু তোমাদের সামনে। দ্বিতীয় কথা হচ্ছে, বককে সাপোর্ট করেছিলাম, ডেফিনেটলি করেছিলাম। টিনার মাসিহা, টিনার উদ্ধারক, টিনার হাত ধরে কেউ দাঁড়ালো, তাকে সাপোর্ট করবে না? তারপর যখন বুঝলাম যে কিছুই করছে না, টিনা আমাকে একদিন ফোন করেছে যে দাদা কিন্তু আমার, দাদা বলেনি, লিগাল টিম, আমি তো ভিডিওতে এইভাবেই বলতাম যে টিনার লিগাল টিম, টিনাকে হেল্প করছে না, বড় হয়ে গেল নাকি, একটু স্পিড বাড়িয়ে দেবো এইটুকুনি। তো সেখানে টিনা বলছে, আন্টি আমার লিগাল টিম কিন্তু আমায় সাপোর্ট করছে, দাদা আমাকে নিয়ে গিয়ে বসিরহাট থানায়, ওই যে সময় সীমা বলেছিল না যে 100-150 জন মহিলা নিয়ে ফ্ল্যাটে চলে যাবো, জলনদীপ একদম ফুল ফ্লেজে কন্ট্রোভার্সি দিচ্ছে, বললো না যে তোর ফ্ল্যাটে আমি একদিন পৌঁছে যাবো, জলনদীপ পাঞ্চলাইন দিত, ওগুলো হয়তো ওই মানে ওর এই তুতো দিদিরাই, ওয়াইটি তুতো দিদিরাই লিখে দিত, এখন যেটা জানতে পারছি জলনদীপ পাঞ্চলাইন দিত, আর এরা সেই নাচতে শুরু করতে দেরি করে। সেই সময়টার কথা বলছি। টিনা আমায় ফোন করে বললো যে এইরকম কাণ্ড হয়েছে, দাদা কিন্তু বসিরহাট কোর্টে আমাকে নিয়ে গিয়ে FIR করিয়ে এসছে। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, মানে কি আমাকে প্রায় ইনডাইরেক্টলি এবং কিছুটা ডিরেক্টলি বললো তুমি দাদাকে নিয়ে এরকমভাবে অভিযোগের ভিডিও করো না। আমি বললাম মাগো আমার ধৈর্য থাকছে না, এরকম কিছু কনভারসেশন হয়েছে, তারপর আর বলছি না। হলো, তারপরে দেখলাম সে আগাম জামিন পেয়ে গেছে, তার মানে দুই চারটা তো করে নেওয়াই যাচ্ছে। তাহলে টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও বা পজিটিভ মেন্টালিটি, বা টিনাকে বাদ দাও, একটা গৃহবধূ, একটা নির্যাতিত মেয়ে, বা ওসবও বাদ দাও, একটা অ্যাডভাইজার, লিগাল টিমের অ্যাডভাইজার ক্লায়েন্টের প্রতি লয়ালিটি দেখাচ্ছে না, কিছু করে দেখাচ্ছে না, এইটা যখন বোঝা যাচ্ছে তখন ও কেন এত চাটা তাকে ছেটে, কারণ তখন টিনাকে নিয়ে একবারে ফুল ফ্লেজে তুফান মেলে সাইজে, তোমার তুফান মেলে স্পিডে পজিটিভ ভিডিও, এখন সেই লিগাল অ্যাঙ্গেল দিয়েই নেগেটিভ ভিডিও, ফিরে আয় সে বৌদিবাজের খপ্পরে পড়, এই ধরনের ভিডিও। এইরকম চালবাজ মহিলা যখন লাইভে উঠে কান্নাকাটি করে তখন কিরকম হাস্যকর লাগে না? ভিডিও বড় হয়ে যাচ্ছে, তোমাদের কি মানসিকতা, কিরকম মেন্টালিটি বলো, তোমাদের কি মতবাদ সেটা বলো কমেন্ট বক্সে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আজকে বোধহয় এটা লাস্ট ভিডিও, কারণ আজ আমার হাজব্যান্ডের ফ্লাইট আছে একটু পরে, এই 11:35 নাগাদ ওর ফ্লাইট, মানে একটু পরে তাড়াতাড়ি ডিনার করে বেরিয়ে যাবে, তো আর ভিডিও করবো না আজকে, মনটাও খারাপ লাগবে, বুঝতে পারছো তো। তারপরে সেই দুর্গাপুজোয় যদি কেন আসতে তো হবে, দুর্গাপুজোয় তো আসবে, তার আগে আর তো দেখা হচ্ছে না। তো এটাই আজকের ভিডিও, একটা কাল থেকে পুরো পূর্ণ বিক্রমে বেরিয়ে দেবো। সি ইউ টুমরো, সবাই খুব